গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প জৈব। আর গল্প পাঠে বরাবরের মতোই আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। সুতরাং হেরিডিটি বা বংশানুক্রমণ সম্বন্ধে সাধারণের মধ্যে যে প্রচলিত ধারণা আছে তার ভিত্তি এবং সত্যতা আমাদের বিচার করে দেখতে হবে। প্রকৃতপক্ষে পিতামাতা এবং ঊর্ধ্বতন পিতৃকুল মাতৃকুলের শারীরিক গঠন বিন্যাস থেকে শুরু করে মানসিক গুণাগুণ বৃত্তি প্রবৃত্তির কতখানি অংশ বংশানুক্রমের সূত্রে উত্তরপুরুষে এসে পৌঁছতে পারে, আবার পারিপার্শ্বিকের প্রভাব মানে প্রাকৃতিক আবহাওয়া, পারিবারিক শিক্ষা দীক্ষা, রীতিনীতি, বন্ধুবান্ধবের সাহচর্যই বা সেই বংশানুক্রম ও মানুষের জীবনযাত্রাকে কিভাবে নিয়ন্ত্রিত করে। রেডিওর সুইচটা অফ করে দিতে দিতে করবী বিরক্তির ভঙ্গিতে বলল, না, ফের সেই বক্তৃতা শুরু হলো। এত রাত্রে কোথায় দু একটা ভালো গান টান দেবে প্রোগ্রামে, তা নয়। ইজি চেয়ারে হেলান দিয়ে আমার ডাক্তার বন্ধু বাসব মুখুজ্জে চুপচাপ সিগারেট টানছিল করবীর দিকে চেয়ে। হঠাৎ বলে উঠল, আহা, বন্ধ করে দিলেন নাকি? করবী বলল, বন্ধ করব না কি করব? যে সে লোকের যত সব বাজে বক্তৃতা শুনবেন নাকি বসে বসে? বাসব বলল, বক্তৃতা বাজে কিনা তা অবশ্য সঠিক বলা যায় না, কিন্তু লোকটি একেবারে যে সে নয়, ইউনিভার্সিটির স্কলার, এখানকার এক কলেজের প্রফেসর। করবী এবার বেশ একটু ঘাবড়ে গেল, কিন্তু মুখের জেদ ছাড়ল না। বলল, তা হলোই বা স্কলার, আর প্রফেসর হলেই যে। বাসব বলল, কেবল তাই নয়, মৃগাঙ্ক মজুমদারের সঙ্গে আমার বিশেষ পরিচয়ও আছে। করবী বলল, ও তাই বলুন, সেই জন্য বুঝি অমন মনোযোগ দিয়ে বক্তৃতা শুনছিলেন। সত্যি, ফোনে রেডিওতে আত্মীয় স্বজন চেনাশোনা বন্ধুবান্ধবের গলা আমারও ভারী ভালো লাগে শুনতে। রেডিওটা আবার খুলতে যাচ্ছিল করবী, বাসব বাধা দিয়ে বলল, ও কি আবার খুলছেন নাকি? না না, থাক থাক। এবার আমি বিরক্ত হয়ে বললুম, কেন? এ না বললে তোমার কোন প্রফেসর বন্ধুর বক্তৃতা? বাসব বলল, তাই বলে সেই বক্তৃতা যে আগাগোড়া শুনতেই হবে এমন কথা বলিনি। তাছাড়া রেডিওতে বন্ধুবান্ধবের গলা আমার ভালো লাগে না। আমার কান তো আর তোমার স্ত্রীর কানের মতো নয়। হেসে বললুম, তা তো নয়ই। তুমি বড় জোর চামড়ার স্টেথোস্কোপ কানে গুঁজতে পারো, কিন্তু আমার স্ত্রীর মতো এমন রত্নখচিত কান তুমি কোথায় পাবে? বাসব হাসল, সে কথা সত্যি। করবী বলল, তাহলে শুনবেন না আপনার বন্ধুর বক্তৃতা? বাসব মাথা নাড়ল, না থাক, মৃগাঙ্কবাবুর এসব টক আমার ভারী খারাপ লাগে। ওর বোঝা উচিত সুদত্তা এতে কত কষ্ট পান, অশান্তি ভোগ করেন, তার মনের ওপর এগুলির প্রতিক্রিয়া। শুধু গলায় নয়, চোখে মুখেও কৌতূহল ঝলকে উঠল করবীর। সুদত্তাকে? বাসবের মুখ দেখে মনে হলো কথাগুলি ঝোঁকের মাথায় বলে ফেলে সে লজ্জিত হয়ে পড়েছে। একটু গম্ভীর হয়ে বাসব বলল, সুদত্তা মৃগাঙ্কবাবুর স্ত্রী। করবী বলল, তাহলে স্বামীর বক্তৃতা শুনতে তার কষ্ট হবে কেন? কি যে বলেন। প্রসঙ্গটা একটু হালকা করবার চেষ্টায় আমি বললুম, তা ঠিক, মাথামুণ্ড না থাকলেও, স্বামীর বক্তৃতা আর তালমান না থাকলেও স্ত্রীর গান পরস্পরের কানে বোধ হয় সবচেয়ে সুখশ্রাব্য। আমার এমন রসিকতাটা মাঠে মারা গেল, কারণ বাসব তেমনি গম্ভীর হয়ে রইল। করবীও আমার কথায় কোনো রকম কান্না দিয়ে বাসবের দিকে চেয়ে বলল, বিষয়টা কি বাসববাবু? অবশ্য খুব গোপনীয় হলে। বাসব একটু হেসে বলল, খুবই গোপনীয়, তবু না হয় খানিকটা কৌতূহল আপনার মেটাতে পারতুম, কিন্তু ব্যাপারটা আপনার কাছে বলাও মুশকিল। করবী বলল, কিচ্ছু মুশকিল হবে না, আমার নার্ভ আপনাদের কারো চেয়ে কম শক্ত নয়। বাসব একটু হাসল,
মেয়েরা প্রথম প্রথম ওইরকমই ভাবে, ওইরকমই বলে, কিন্তু শেষে দেখা যায়। করবী অধীর হয়ে বলল, শেষে যা দেখা যায় তা আমরা না হয় শেষেই দেখব, কিন্তু বলতেই যদি চান গোড়া থেকে বলুন না দয়া করে। ছাইদানিতে সিগারেটের ছাই ঝাড়ল বাসব, তারপর বলল, আচ্ছা তাহলে শুনুন, তবে গোড়া থেকে নয়, মাঝখান থেকে, কেননা গোড়ার ব্যাপারটা আমিও তেমন জানি না। দাঙ্গার সময়কার ঘটনা। ডিসপেন্সারিতে সেদিন তেমন ভিড় নেই, কারণ আমার বেশিরভাগ রোগী মুসলমান। দাঙ্গা হাঙ্গামার জের তখনও চলতে থাকায় হিন্দু পাড়ায় তারাও আসতে পারে না, আমারও ওদিক যাওয়া নিরাপদ নয়। কিন্তু চাল ডাল তেল নুনের প্রয়োজন তো আর দাঙ্গার জন্য অপেক্ষা করে না, আর তার জন্য টাকারও দরকার হয়। মন মেজাজ ভারী খারাপ। অন্য সময় রাত 9টা, 9:30 পর্যন্ত বেশ ভিড় থাকে রোগীর। সেদিন 8টা বাজতে না বাজতেই ডিসপেন্সারি খালি হয়ে গেল। পাড়ার 2-4 জন রোগী যা ছিল প্রায়ই খাতিরের, তাদের বিদায় দিয়ে উঠি উঠি করছি, ডিসপেন্সারির সামনে সশব্দে হঠাৎ একখানা ট্যাক্সি এসে থামল। রোগীর সাড়া পেয়ে ভেতরে ভেতর উৎসুক হয়ে সোজা হয়ে বসলুম। নিমেষের মধ্যে টেবিলটাকেও গুছিয়ে নিলাম একটু। ততক্ষণে ভদ্রলোক এসে সামনে দাঁড়িয়েছেন। মুখের দিকে তাকিয়ে চেনা চেনা মনে হলো। একটু ইতস্তত করে বললুম, বসুন। 27-28 বছরের স্বাস্থ্যবান সুদর্শন ভদ্রলোক সামনের চেয়ারে বসে বললেন, আপনি বোধহয় আমাকে চিনতে পারলেন না, আমরা স্কটিশে বছর 2 একসঙ্গে পড়েছিলুম। বললুম, ও ঠিক ঠিক, এবার মনে পড়েছে, আপনার নাম বোধহয় মৃগাঙ্ক মজুমদার। বললুম, অনেক দিন পরে দেখা হলো। মৃগাঙ্কবাবু বললেন, তা হলো, দেখুন আমি খুব একটা দরকারে আপনার কাছে এসেছি। মৃগাঙ্কবাবুর দিকে একটু তাকিয়ে নিলুম। বেশ লম্বা চওড়া সবল চেহারা, ফর্সা গায়ের রং, চওড়া কপাল, মাথার চুল ব্যাক ব্রাশ করা। অস্বাস্থ্যের তেমন কোনো লক্ষণ চোখে পড়ল না, কিন্তু অসুখ তো আর সবসময় প্রথম দৃষ্টিতে ধরা পড়ে না, এমনকি ডাক্তারের চোখেও নয়। বলুন। ভদ্রলোক একবার ঘরে চারদিকে চোখ বুলিয়ে নিয়ে বললেন, ব্যাপারটা বিশেষ গোপনীয়। ডিসপেন্সারিতে দ্বিতীয় জনপ্রাণী নেই। পার্টিশনের ওপাশে কম্পাউন্ডার রমেশ ওষুধের আলমারির সামনের টুলটায় ঢুলছে। চাকর হরিদাসও কাছাকাছি নেই, কোথাও বোধহয় মোড়ের পান বিড়ির দোকানটায় গিয়ে আড্ডা দিচ্ছে। বললুম, তাহলেও এখানে বলতে পারেন, আর যদি কোনো অসুবিধে বোধ করেন তাহলে পাশের কেবিনে চলুন। একবার কেবিনের কাটা দরজার দিকে আর একবার বাইরে দাঁড়ানো ট্যাক্সিটার দিকে একটু তাকিয়ে নিয়ে মৃগাঙ্কবাবু বললেন, আমার স্ত্রী রয়েছেন গাড়িতে। একজন মহিলা যে গাড়িতে বসে আছেন তা আমি আগেই বুঝতে পেরেছিলুম, কিন্তু যেন এইমাত্র ব্যাপারটা বুঝতে পারলুম তেমনি ভঙ্গিতে বললুম, সে কি, ওকে নিয়ে আসুন এখানে। মৃগাঙ্কবাবু বললেন, দরকার হলে পরে আনব। বললুম, আচ্ছা তাহলে কি কেবিনের ভেতর যাবেন? মৃগাঙ্কবাবু বললেন, দরকার নেই, এখানেই বলছি। শি ইজ ইন ফ্যামিলি ওয়ে, বাট উই ডোন্ট ওয়ান্ট ইট। বুঝতে পারছেন? বললুম, বুঝেছি। কতদিন হলো? মৃগাঙ্কবাবু বললেন, স্টেজটা একটু অ্যাডভান্সড, 4 মাস চলছে। বললুম, একটু মানে বেশ অ্যাডভান্সড, এখন কিছু করা সম্ভব নয়। তাছাড়া মনে কিছু করবেন না, এসব কথা আপনারা ভাবছেনই বা কেন? আপনাদের আর কি কোনো সন্তান আছে? না। তাহলে? তাছাড়া এসব ব্যাপারে আগে থেকে সাবধান হওয়াই তো ভালো। প্রিকশন আমরা নিতাম। ফেল করেছে বুঝি? কিন্তু 2-1টি সন্তানও হতে দেবেন না, এই বা কোন কথা? আপনার স্ত্রীর বয়স কত? মৃগাঙ্কবাবু বললেন, 23 বছর। বললুম,
এই বয়সে দুটি একটি সন্তান থাকাই তো ভালো। মৃগাঙ্কবাবু বললেন, 23-24। বললুম, এই বয়সে দুটি একটি সন্তান থাকাই তো ভালো। মৃগাঙ্কবাবু বললেন, তা জানি, কিন্তু আমার স্ত্রীকে কিছুতেই বোঝাতে পারছি না। একটু অবাক হয়ে থেকে বললুম, মাতৃত্বটা কেন যে মেয়েরা আজকাল পছন্দ করেন না বুঝি না। ওকে যদি এখানে আনেন আমি বরং বুঝিয়ে বলতে পারি। তাছাড়া এখন তো কিছুই করা সম্ভব নয়, কোনো বুদ্ধিমান লোকই এতে রাজি হবে না। মৃগাঙ্কবাবু বললেন, অন্যান্য ডাক্তাররাও সেই কথা বলেছেন। আচ্ছা, আপনি বরং সুদত্তাকে একটু বুঝিয়ে বলুন। দেখুন, আমার মোটেই ইচ্ছে নয়। কতখানি বিপদের সম্ভাবনা তা খুবই বুঝতে পারছি, তবু ওকে নিয়ে বড় মুশকিলে পড়েছি। মৃগাঙ্কবাবু উঠে গিয়ে গাড়ি থেকে স্ত্রীকে নামিয়ে আনলেন। লম্বা দোহারা চেহারার ফর্সা সুন্দরী বধূ, বেশ স্বাস্থ্যবতী। এ অবস্থায়ও তেমন কোনো অবসাদ কি ক্লান্তির ভাব নেই। অথচ কেন এসব অদ্ভুত খেয়াল এদের হচ্ছে আমি ভেবে পেলাম না। বললুম, পাশের ঘরে চলুন। মহিলাটিকে বেশ একটু খুশি মনে হলো, যেন আশাপ্রদ খবর কিছু পেয়েছেন। তিনজনেই ঢুকলুম কেবিনে। গদিয়াটা বেঞ্চটায় পাশাপাশি বসলুম। আমি কিছু বলবার আগে ভদ্রমহিলাই কথা বললেন। আপনি তাহলে রাজি আছেন? আপনি পারবেন? মাথা নেড়ে বললুম, কেউ পারবে না। এসব অসম্ভব ব্যাপার আপনারা চিন্তা করছেন কেন বলুন তো? সুদত্তার মুখখানা একটু যেন ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই আরক্ত মুখে উত্তেজিত স্বরে তিনি বললেন, দেখুন, আপনার কাছে আমি হিতোপদেশ শুনতে আসিনি। এসব উপদেশ ডাক্তাররা আজ মাস দেড়েক ধরে আমাকে শোনাচ্ছেন। কোনো পথ আছে কি না তাই বলুন, যত টাকা লাগে। ভদ্রঘরের এমন একটি সুন্দরী শিক্ষিতা মহিলার মুখে এসব কথা উচ্চারিত হতে শুনে আহত হয়ে বললুম, দেখুন, টাকার প্রশ্ন নয়, আপনার জীবনের যেখানে রিস্ক। জীবনের রিস্ক? যেন অসহায়ভাবে আর্তনাদ করে উঠলেন সুদত্তা। আপনি তো জানেন না প্রতি মুহূর্তে পলে পলে আমি কিভাবে দগ্ধ হয়ে মরছি। সব সময়ের জন্য গা খিনখিন করছে, আমার গা বমি বমি করছে। খেতে শুতে উঠতে বসতে কাঁটার মতো বিচ্ছে আমাকে। আমি কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই না। দয়া করে আপনি আমাকে বাঁচান, অসুচিতার হাত থেকে রক্ষা করুন। চিরকালের জন্য কৃতজ্ঞ হয়ে থাকবো আপনার কাছে। আমি অবাক হয়ে মৃগাঙ্কবাবুর দিকে তাকালুম। তিনি স্ত্রীর আধা হিস্টেরিক অবস্থার দিকে তাকিয়ে চুপ করে আছেন। একটু পরে সুদত্তাই ফের কথা বললেন, ওকে বলো, ওকে সব বুঝিয়ে বলো, কোনো কথা গোপন করবার দরকার নেই। মৃগাঙ্কবাবু বললেন, কিন্তু সব খুলে বললেই তো আর ডাক্তারি শাস্ত্র বদলে যাবে না সুদত্তা। খুলে তো এমন আরও 2-4 জনকে বলেছি। ওকেও বলো, উনি নিশ্চয়ই কিছু একটা পথ বলে দিতে পারবেন। মৃগাঙ্কবাবু আমার দিকে চেয়ে ইঙ্গিতে পাশের ঘরে আসতে বললেন। সুদত্তা বসে রইলেন কেবিনে। আড়ালে বসে একটু ইতস্তত করে মৃগাঙ্কবাবু সংক্ষেপে আমাকে বললেন, উত্তর ভারতে দাঙ্গার সময় আমার স্ত্রী লাহোরে ছিলেন। বললুম, আত্মীয়র কাছে বুঝি? হ্যাঁ, সেখানেই দুর্ঘটনা ঘটে। মাস তিনেক পরে একটি ছোট্ট স্টেট থেকে সুদত্তাকে আমরা উদ্ধার করতে পেরেছি, কিন্তু মনের স্বাভাবিক অবস্থা কিছুতেই ওর ফিরে আসছে না। কেবল ডাক্তারের বাড়ি দৌড়োদৌড়ি করাচ্ছে। অথচ আমি বেশ জানি এ অবস্থায় ডাক্তারদের কিছু করবার নেই, করা সঙ্গতও নয়। মাথা নেড়ে বললুম, না, ওকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত রাখাই উচিত। মৃগাঙ্কবাবু বললেন, তা তো বটেই, আমি ওকে যথেষ্ট বুঝিয়েছি। একটা দুর্ঘটনা ছাড়া আর কি। উই মাস্ট ওয়েট ফর দ্য প্রপার টাইম। বললুম, ওকে ওর বাপ মার কাছে পাঠিয়ে দিন না কেন? সেখানে হয়তো খানিকটা শান্তিতে থাকবে। মৃগাঙ্কবাবু বললেন, বাপ মা নেই, দুই সম্পর্কের কাকা কাকিমা আছেন। সেখানে জোর করে পাঠিয়েছিলাম,
2 দিন বাদেই ফিরে এসেছে। তারাও তো সব শুনেছেন। এসব ঝক্কি পোহাতে তারাও ভেতরে ভেতরে রাজি নন। মৃগাঙ্কবাবু উঠে দাঁড়ালেন। অকারণে আপনাকে বিরক্ত করলুম। আপনার ফিস। বললুম, ছি ছি, আপনাদের জন্য কিছু করতে পারলে খুব খুশি হতুম, কিন্তু এই অবস্থায় পরে যদি কোনো দরকার হয়। মৃগাঙ্কবাবু বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, দরকার তো হবেই। ওই সময় কোনো হাসপাতালের সঙ্গে বন্দোবস্ত করতে হবে। আমার তেমন কোনো জানাশোনা নেই। বললুম, সেজন্য কোনো অসুবিধা হবে না। কারমাইকেলের সঙ্গে আমার বিশেষ যোগাযোগ আছে। সময় মতো সেখানেই সব ব্যবস্থা হয়ে যাবে, আপনি ভাববেন না। মৃগাঙ্কবাবু বললেন, অনেক ধন্যবাদ। একদিন আসুন না আমাদের ওখানে। বিডেন স্ট্রিটে আমার বাসা। এলে খুব খুশি হব। সেসব কলেজি দিনগুলিই ভালো ছিল মশাই। বললুম, সত্যি। বাসব একটু থেমে করবের মুখের দিকে তাকালো। করবে একটি মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছে। মুখে কোনো কথা নেই, কিন্তু শুনবার আগ্রহ যে তেমন আছে সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ রইল না। বললুম, তারপর? বাসব আরেকটা সিগারেট ধরিয়ে নিয়ে বলল, তারপর 5-6 মাসের মধ্যে বার কয়েক দেখা সাক্ষাৎ হলো মৃগাঙ্কবাবুদের সঙ্গে। যত আলাপ পরিচয় হতে লাগলো, মৃগাঙ্কবাবুর ওপর আমার তত শ্রদ্ধা বাড়তে লাগলো। সত্যি বলতে কি, কলেজের ভালো ছেলেদের সম্বন্ধে আমার তেমন শ্রদ্ধা ছিল না। ফার্স্ট বেঞ্চ আর ফার্স্ট ক্লাসওয়ালারা জীবনের বাস্তব ক্ষেত্রে নিতান্ত 3য় শ্রেণীর মানুষ, এই ছিল আমার ধারণা। কিন্তু মৃগাঙ্কবাবুকে দেখে সে ধারণা পাল্টাতে শুরু করলো। ওর নিজের সাবজেক্ট কেমিস্ট্রি, কিন্তু রসায়নে ওর রসের পিপাসা সীমাবদ্ধ নয়। বিজ্ঞানের অন্যান্য বিভাগ সম্বন্ধেও বেশ উৎসুক আছে। সাহিত্য, রাজনীতি, সমাজতত্ত্ব সম্বন্ধেও উৎসাহের অভাব নেই। কিন্তু আমাকে যা আকর্ষণ করলো তা ওর পাণ্ডিত্য নয়। মৃগাঙ্কবাবুর অমায়িক ব্যবহার, সৌজন্য, শিষ্টাচারেই আমি বেশি মুগ্ধ হলাম। বিশেষত স্ত্রী সম্বন্ধে যে দুর্ঘটনা তার জীবনে ঘটেছে তাকে তিনি অত্যন্ত সহজভাবে নিতে পেরেছেন দেখে আরও ভালো লাগলো। যতই বলি আমি নিজে হলে এমন হতে পারতাম না। কথায় কথায় মৃগাঙ্কবাবু একদিন বললেন, সেদিন রাত্রের ব্যবহারে আপনি আশ্চর্য হয়েছিলেন বোধহয়। আমি জানি ওসব হবার নয়, বিন্দুমাত্র রিস্ক আমি নিতে চাইনি, কিন্তু কি করব বলুন। সুদত্তাকে কিছুতেই নিরস্ত করতে পারলুম না। ওকে দেখাবার জন্যই। বললুম, তা আমি বুঝতে পেরেছিলাম। না হলে আপনার মতো লোক অমন একটা অদ্ভুত প্রস্তাব। আরও অ্যাডভান্সড স্টেজে পৌঁছে সুদত্তা ওসব চেষ্টা থেকে নিবৃত্ত হলেন। তিনিও বুঝতে পারলেন শেষ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছু করা সম্ভব নয়। কেউ তাকে কোনো রকম সাহায্য করবে না, করতে পারবে না। কিন্তু বাইরে নিশ্চেষ্ট রইলেন বটে, ভেতরে ভেতরে কথাটা প্রায়ই তার মনে খোঁচা দিতে লাগলো। একদিন গভীর অভিমানে বললেন, আপনাদের ডাক্তারি শাস্ত্রের উপর আমার আর কিছুমাত্র বিশ্বাস নেই। আমি চুপ করে রইলুম। ডাক্তারি শাস্ত্রের পক্ষ নিয়ে ওকালতি করতে মন সরল না, কারণ এই ব্যাপার নিয়ে তার স্ত্রী যে কত কষ্ট পাচ্ছেন তা মৃগাঙ্কবাবু আমাকে সবই প্রায় খুলে বলেছিলেন। সবসময় একটা অসুচি, অপবিত্রতার ভাব সুদত্তা মন থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছেন না। এমনকি স্বামীর গাঢ় আলিঙ্গনের মধ্যেও সুদত্তা শিউরে উঠতেন কিংবা আড়ষ্ট হয়ে থাকতেন। স্ত্রীর ভাবভঙ্গি দেখে মৃগাঙ্কবাবুরও যে মাঝে মাঝে আড়ষ্টতা না আসতো তা নয়, কিন্তু অসীম তার ধৈর্য, অদ্ভুত তার বৈজ্ঞানিক সহিষ্ণুতা। স্ত্রীর স্বাভাবিক মানসিক অবস্থা ফিরিয়ে আনবার জন্য মৃগাঙ্কবাবুরও চেষ্টার অন্ত ছিল না। এর আগে সিনেমা, থিয়েটার মৃগাঙ্কবাবু পছন্দ করতেন না। নিজের কাজকর্মের পক্ষে অনিষ্টকর বলে মনে করতেন ওগুলিকে। অন্যান্য আত্মীয় বন্ধুর সঙ্গে সুদত্তা দেখতে যেতেন সিনেমা, থিয়েটার, কিন্তু এই ব্যাপারের পর মৃগাঙ্কবাবু নিজে হলেন তার সঙ্গী। সুদত্তা অবশ্য বেশি বাইরে যেতে চাইতেন না। সারা দিন রাত ঘরের মধ্যে লুকিয়ে থাকতে চাইতেন।
কিন্তু আমি পরামর্শ দিয়েছিলাম ওকে একা থাকতে দেওয়া ঠিক নয়, বরং এ সময় একটু হাঁটাচলা করা ভালো, যাতে আলো হাওয়া গায়ে লাগে আর মনটা প্রফুল্ল থাকে সেই দিকে লক্ষ্য রাখা দরকার। এসব উপদেশ অবশ্য সুদত্তা মোটেই কানে তুলতেন না, বরং এই অবস্থায় শরীরের পক্ষে যত রকম অনিয়ম অত্যাচার করা সম্ভব সবই তিনি করতেন। সময় মতো নাইতেন না, খেতেন না, নানাভাবে নিজের শরীরকে নিপীড়ন করতেন। আমরা বুঝতে পারতুম এই নিপীড়নের মূল লক্ষ্য কী। একদিন সুদত্তা বললেন, বাসববাবু, এমন কিছু করা যায় না ভেতরের জিনিসটা যাতে আপনা আপনি নষ্ট হয়ে যায়? আমি যার সহ্য করতে পারছি নে। আমি বুঝতে পারতুম এসব কথা বলবার জন্যই, এসব আলোচনার জন্যই সুদত্তা আমাকে তাদের বাসায় মাঝে মাঝে ডেকে পাঠাতেন। মৃগাঙ্কবাবু চাইতেন আমি ওদের ওখানে যাই। সুদত্তা এসব কথা আলোচনা করুন আমার সঙ্গে, কারণ এভাবে সুদত্তার মনের ঘৃণা, বিতৃষ্ণা, ওই ধরনের চিন্তা প্রকাশের পথ পাবে এবং সঙ্গে সঙ্গে সুদত্তাও খানিকটা তৃপ্তি আর স্বস্তি বোধ করবেন। একদিন এক কাণ্ড ঘটল। মৃগাঙ্কবাবুর মুখেই শুনেছিলাম ঘটনাটা। তার দুঃসম্পর্কের এক পিসিমা থাকতেন কাশীতে। চোখের চিকিৎসার জন্য কলকাতায় এসে মৃগাঙ্কবাবুদের বাসায় রইলেন কিছুদিন। আমি তাকে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দিলুম। 2 চোখেই ক্যাটারাক্ট, অপারেশন করাতে হবে। মৃগাঙ্কবাবুর পিসিমা কেবল যে চোখেই কম দেখেন তা নয়, কানেও কম শুনেন। এসব দাঙ্গা হাঙ্গামা আর মৃগাঙ্কবাবুদের ভাগ্য বিপর্যয়ের খবর তার কানে যায়নি। কিন্তু চোখে যতই কম দেখুন, সুদত্তার সন্তান সম্ভাবনাটা তার দৃষ্টি এড়ালো না। কমাস হলো বউয়ের স্বাদটা দিয়েছিস? মৃগাঙ্কবাবু মাথা নেড়ে বললেন, ওসব আমরা মানি নে পিসিমা। পিসিমা বললেন, তা মানবি কেন? যত সব ম্লেচ্ছ খ্রিস্টানের দল। স্বাদ না দিলে কি হয় জানিস? ছেলে ছোঁচা হবে, সবসময় লালা বেরুবে মুখ দিয়ে, কোলে নিতে পারবি নে, জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে। ভালোই ভালোই স্বাদ দে, বউয়ের যা খেতে ইচ্ছে করে এনে এনে খাওয়া। ও খাওয়ানো কেবল পরের মেয়েকে নয়, যে আপনজন পেটের মধ্যে আস্তানা গেড়েছে, মায়ের মুখ দিয়ে সে সব ভালো ভালো খাবারের স্বাদ নেবে। তা যেমন বাপের ঘরে জন্মেছিস তেমনি তো হবি। যেমন আমার দাদার হাত দিয়ে জল গলে না, তেমনি হয়েছিস তুই, কৃপণের শিরোমণি। মৃগাঙ্কবাবুর বাবা কিছুদিন কলকাতায় ছিলেন। এদিকে অবস্থা একটু শান্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বাড়িতে গেছেন। জমি জমা, বিষয় সম্পত্তি সব সেইখানে, নিজেকেই দেখতে হয়। দাদার পরিবর্তে তার বোন মৃগাঙ্কবাবুর পিসিমাই বউয়ের সাধের বন্দোবস্ত করলেন। ভাইপোকে ধমকে ফরমাইশ করে করে আনালেন সব জিনিসপত্র। নিজের হাতে রাঁধলেন মিষ্টান্ন, তৈরি করলেন পিঠা পায়েস, আনালেন নতুন শাড়ি, তারপর সব সাজিয়ে ধরলেন বউর সামনে। সুদত্তা পিসি শাশুড়ির অলক্ষ্যে সব নর্দমায় ফেলে দিলেন। স্বামীকে ডেকে বললেন, পিসিমায় না হয় কিছু জানেন না, কিন্তু তুমি জেনে শুনে আমাকে এমন করে অপমান করছো কেন? তারপর বালিশে মুখ চেপে এই কান্না। সুদত্তা খান না, নান না, বেরোন না ঘর থেকে। অপারেশন শেষ হলেও মৃগাঙ্কবাবুর পিসিমা প্রায় মাসখানেক হাসপাতালে রইলেন। যাওয়ার সময় বললেন, যদি দরকার হয় বল, এ সময় একজন কারো বউয়ের কাছে থাকা উচিত। যদি বলিস আমি থেকে যাই। মৃগাঙ্কবাবু বললেন, না পিসিমা, তোমাকে আর আটকে রাখতে যাইনি। তুমি কিছু ভেবো না, আমি নার্স রেখে দেব। পিসিমা একটু দুঃখিত হয়ে বললেন, আচ্ছা, ভালোই ভালোই সব হয়ে গেলে একটা খবর দিস। ছেলে না মেয়ে জানাস কিন্তু একটা পোস্ট কার্ড দিয়ে। আহা, বাবা বিশ্বনাথ করুন ছেলেই যেন হয় তোর ঘরে। পাকা ডালা দেব বাবার মন্দিরে,
নাম রাখবো বিশ্বেশ্বর। মৃগাঙ্কবাবু বললেন, আচ্ছা আচ্ছা, তোমার গাড়ির সময় হলো, গুছিয়ে নাও তাড়াতাড়ি। মৃগাঙ্কবাবুদের বাড়ির একতলায় আর এক ঘর ভাড়াটে থাকে। স্বামী, স্ত্রী আর শাশুড়ি। বউটি নিঃসন্তান। অনেক ডাক্তার কবরেজ দেখানো হয়েছে। কালী মন্দিরে তারকেশ্বরে মানত রয়েছে বহু। হাতে তাবিজ, গলায় মাদুলি। বউটি মাঝে মাঝে সুদত্তাকে বলে, দিদি, এ কি মেম সাহেবই ঢং আপনাদের? 7 রাজার ধন মানিক আসছে ঘরে, কোনোরকম সারা শব্দই নেই। শীত এলো, জামার মোজা কিছু করে টোরে রাখুন, নইলে শেষে কিন্তু ভারী অসুবিধে হবে। সুদত্তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন, ওসব কিছু দরকার হয় না আমাদের। বউটি বলে, হয় আবার না দিদি, নিজের পেটে না হয় কিছু হয়নি, তাই বলে দেখিনি শুনিনি এমন তো নয়। আমার 3 বোনের 13টি ছেলে মেয়ে। কাঁথা টাথা না করে রাখলে ভারী কষ্ট হয় শেষে। আচ্ছা, আপনার নিজের যদি আলস্য লাগে আমাকে আনিয়ে দিন উলটুল, আমি সব করে দেব। কিচ্ছু ভাবনা নেই আপনাদের। লোকে চেয়ে পায় না, আর আপনারা। এত সব কথার পরেও সুদত্তা জিনিসপত্র আনিয়ে দিলেন না দেখে বউটি নিজের স্বামীকে দিয়ে উল আনিয়ে টুপি আর মোজা বুনতে শুরু করল। সুদত্তা স্বামীকে বললেন, আর তো পারিনি, তার চেয়ে ওদের সব খুলে বলো, জগৎশুদ্ধ লোককে জানিয়ে দাও। উফ, জঘন্য জঘন্য, আমি আর সহ্য করতে পারবো না। কিন্তু মৃগাঙ্কবাবু সহ্য করতে পারেন। স্ত্রীর সঙ্গে কথাবার্তায়, আচার ব্যবহারে কখনো তার ধৈর্যচ্যুতি ঘটতে দেখিনি। তারপর শেষ পর্যন্ত সুদত্তার সময় এলো। কারমাইকেলে আমি কিছুদিন হাউস সার্জন ছিলাম জানো বোধ হয়। গেলে এখনও সবাই খাতির যত্ন করে। কোনো রকম অসুবিধাই হলো না। আলাদা একটা কেবিন নেওয়া হলো সুদত্তার জন্য। 2 জন নার্স রাখা হলো। ওয়ার্ডের ডাক্তার বোসকে আমি বিশেষভাবে বলে দিলাম খোঁজ খবর নিতে। তবু মৃগাঙ্কবাবু আমাকে অনুরোধ করলেন, আপনার পক্ষে যদি থাকা সম্ভব হয় খুব উপকৃত হব। হেসে বললুম, তার দরকার হবে না, শুধু আমি সাধ্যমতো খোঁজখবর নেব। ডেলিভারির পরই যাতে আমাকে ফোনে জানানো হয় তারও ব্যবস্থা করে যাচ্ছি। স্বামীর উদ্বেগ দেখে সুদত্তাও একটু হাসলেন। হয়তো ভাবছো কেন তুমি, কিছু ভয় নেই। সুদত্তার মুখের ওই হাসিটুকু ভারী ভালো লাগলো। বেশ লাগলো তার স্বামীকে আশ্বাস দেওয়ার ধরনটুকু। মনে হলো তিনি নিজেও আশ্বস্ত হতে পারছেন। উদ্বেগ, অশান্তি, অস্বস্তির হাত থেকে এবার মুক্তি। আগেই কর্তৃপক্ষের সঙ্গে সব বন্দোবস্ত করে রাখা হয়েছে। ডেলিভারির পর সন্তানটিকে নার্স অন্য ঘরে সরিয়ে নেবে। তারপর মেথর টেথর কেউ যদি নেয় দিয়ে দেওয়া হবে তাকে, আর না হয় কোনো আশ্রম টাশ্রমে। সেসব ব্যবস্থা ওরাই করবে। সেজন্য মৃগাঙ্কবাবুকে কিছু ভাবতে হবে না। এমন কেস মাঝে মাঝে আসে এখানে। কি করতে হয় না হয় নার্সরা সব জানে। ওদের হাতে টাকা ফেলে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকা যায়, সে টাকা জলে যায় না। মৃগাঙ্কবাবু বললেন, কিন্তু যাই বলুন, আমার কিছু ভালো লাগছে না বাসববাবু। জীবনে সজ্ঞানে কোনো দিন কোনো মিথ্যার আশ্রয় নিইনি, আর এসব নোংরামির মধ্যে আমাকে কিনে জড়িয়ে পড়তে হচ্ছে। বললুম, উপায় কি বলুন? সুদত্তা দৃঢ়স্বরে বললেন, ওর কথায় কান দেবেন না। যা ব্যবস্থা হয়েছে তার চেয়ে ভালো কিছু হতে পারে না। হাসপাতাল থেকে নার্স আমাকে রিং করল সকালে। শেষ রাত্রে ছেলে হয়েছে সুদত্তার। বিশেষ কোনো কষ্ট পাননি মিসেস মজুমদার। সন্তানটিও ভালোই আছে, বেশ স্বাস্থ্যবান সন্তানই হয়েছে। খবরটির প্রথমাংশ ফোনে জানিয়ে দিলুম মৃগাঙ্কবাবুকে। তিনি বললেন, চলুন একবার দেখে আসি সুদত্তাকে। একটু বিরক্ত হলো মনে মনে, আবার আমাকে কেন টানাটানি করছেন। বললুম, আমার তো বেলা 1টার আগে অবসর হবে না। মৃগাঙ্কবাবু বললেন, বেশ, 1টাতেই যাব। তারপর আমরা দুজনে মিলে উপস্থিত হলুম হাসপাতালে। পর্দা ঠেলে নার্সের সঙ্গে ঢুকলুম গিয়ে
মিসেস মজুমদারের কেবিনে। ঢুকেই দুজনে দোরের কাছে একটু থমকে দাঁড়ালুম। একটি নার্স সুদত্তার বেডের কাছে দামি একটা তোয়ালেতে জড়িয়ে শিশুটিকে দুহাতে মেলে ধরে টুলের উপর বসেছে, আর সুদত্তা অপলক তাকিয়ে তাকিয়ে দেখছেন সন্তানকে। তার চোখে ঘৃণা নেই, দেশ নেই, অস্বস্তি অশান্তির চিহ্নমাত্র নেই। গভীর শান্তি আর পরিতৃপ্তিতে সুদত্তার মুখ সম্পূর্ণ স্বাভাবিক, সুন্দর আর প্রশান্ত। কিন্তু আমাদের দেখে অত্যন্ত অপ্রস্তুত হয়ে উঠলেন সুদত্তা। ফ্যাকাশে ক্লান্ত মুখখানিতে যেন দেহের সমস্ত রক্ত ছড়িয়ে পড়ল। পর মুহূর্তে নার্সকে ধমকে উঠলেন, যান যান, নিয়ে যান এখান থেকে। ওকে কে আনতে বলল আপনাকে? নার্সটি মুহূর্তের জন্য বুঝি একটু হতভম্ব হয়ে রইল, তারপর মুচকে একটু হেসে বেরিয়ে গেল ঘর থেকে। আমি সুদত্তার দিকে তাকিয়েছিলুম। মৃগাঙ্কবাবুর মুখভাবের কোনো পরিবর্তন লক্ষ্য করবার সুযোগ পাইনি। যখন তার দিকে তাকালুম, কোনো বিকৃতির ভাব দেখতে পেলুম না। একটু বাদে স্ত্রীকে তিনি সস্নেহে জিজ্ঞেস করলেন, কেমন আছো সুদত্তা? প্রকৃতিস্থ হতে একটু সময় লাগলো মিসেস মজুমদারের। চোখ নিচু করে বললেন, ভালো। মৃগাঙ্কবাবু বললেন, আমার এত ভয় হচ্ছিল। সুদত্তা একটু চুপ করে থেকে বললেন, ভয়ের কি আছে? মৃগাঙ্কবাবু একটু যেন হাসলেন, না এবার নিশ্চিন্ত। খানিক বাদে ঘর থেকে বেরিয়ে এলুম আমরা। হঠাৎ মৃগাঙ্কবাবু বললেন, বাসববাবু, আগের অ্যারেঞ্জমেন্ট সব ক্যান্সেল করুন, আমি বাড়ি নিয়ে যাব। আমি চমকে উঠে বললুম, সে কি, তা কী করে হবে? মিসেস মজুমদার বা তাতে রাজি হবেন কেন? না না না, ওসব করতে যাবেন না মৃগাঙ্কবাবু, জটিলতা বাড়াবেন না। মৃগাঙ্কবাবু সিগারেট ধরিয়ে হাসলেন, জটিলতার তো কিছু নেই। মাতৃত্ব সবচেয়ে সহজ, সবচেয়ে প্রাঞ্জল। আমি প্রতিবাদ করে বললুম, না না না, কি বলছেন আপনি? এখানকার মাতৃত্ব তো অবিমিশ্র নয়, তার সঙ্গে সমাজ সম্মান, কত রকম কত সংস্কার, সুবিধা অসুবিধা বোধ জড়িয়ে আছে। মিসেস মজুমদারের যে বাৎসল্য আপনি দেখলেন, তা হয়তো নিতান্তই ক্ষণিক, নিতান্তই ফিজিক্যাল। মৃগাঙ্কবাবু একটু হাসলেন, সবই তো তাই। আমার বাধা মানলেন না মৃগাঙ্কবাবু। তখনই নার্সদের সঙ্গে আগের বন্দোবস্ত সব নাকচ করে দিয়ে এলেন। আমি বললুম, কিন্তু মিসেস মজুমদার? মৃগাঙ্কবাবু বললেন, আমি সব ম্যানেজ করে নেব, আপনি ভাববেন না। বেশ একটু বিরক্তির সুর মৃগাঙ্কবাবুর গলায়। মনে মনে ভাবলুম, আমার ভাববার কি আছে। সপ্তাহখানেক বাদে স্ত্রী পুত্রদের বাড়ি নিয়ে এলেন মৃগাঙ্কবাবু। শুনলুম সুদত্তা খুব আপত্তি করেছিলেন, কিন্তু মৃগাঙ্কবাবু কান দেননি। বলেছিলেন, আচ্ছা পাগল তো তুমি, না হয় তোমার মতো সুন্দর হয়নি, একটু কালোই হয়েছে, তাই বলে ছেলেকেও ফেলে দিয়ে যায় নাকি? বাড়িতে পৌঁছে ফোনে আমাকে খবর দিলেন মৃগাঙ্কবাবু, সব ঠিক হয়ে গেছে, মাঝখান থেকে যথেষ্ট কষ্ট দিলাম আপনাকে। আমি বললুম, না না। সে সময় মজুর শ্রেণীর একটি রোগী আমার ডিসপেন্সারিতে বসেছিল, সঙ্গে স্ত্রী আর দুটি ছেলে মেয়ে। ছেলেটি বড়, স্ত্রীর চিকিৎসার জন্য এসেছে। দেখে শুনে ওষুধ দিয়ে দিলুম। ছোট ছেলেটি মার কোলে উঠেছে দেখে বড়টিও কোলে উঠবার দাবি জানাতে লাগলো। স্বামী তাকে নিজে তুলে নিল কোলে। বললুম, ছেলে বুঝি তোমার খুব বাধ্য? ও জবাব দিল, হ্যাঁ ডাক্তারবাবু, ভারী না ওটা। মনে মনে হাসলুম। ছেলেটি ওর স্ত্রীর আগের পক্ষের। ও আমার অনেক দিনের পেশেন্ট, ওদের সব খবরই জানি। ওর আগের স্ত্রী মারা যাওয়ার পর বর্তমান স্ত্রীকে সে বিয়ে করে এনেছে। তখন বিধবা মেয়েটির কোলে ছিল এই ছেলেটি। আজ সে তার মার কোল ছেড়ে দিব্যি আমার রোগীর কোলে চড়ে বসেছে। সবই অভ্যেস, সবই সংস্কার।
যেমন মনের জোর দেখেছি মৃগাঙ্কবাবুর, তাতে তার পক্ষে কিছুই অসম্ভব নয়। তারপর বছরখানেকের মধ্যে কোনো খোঁজ খবর রাখিনি মৃগাঙ্কবাবুর, ওরাও খোঁজ নেননি। আমিও ইচ্ছে করে দূরে সরে রয়েছি। আমার সঙ্গ খুব প্রীতিকর আর বাঞ্ছনীয় নাও হতে পারে ওদের পক্ষে। কিন্তু মাসখানেক আগে মিসেস মজুমদার হঠাৎ সেদিন আমাকে ডেকে বললেন তিনি অসুস্থ, দয়া করে আমি যদি যাই তিনি খুব উপকৃত হবেন। আমি বললুম আচ্ছা, কিন্তু মিস্টার মজুমদার কোথায়? তিনি একটু বাইরে গেছেন। হরিপাল লেনে আরেকটা কল ছিল, শেষ করতে করতে বেলা 1:30। তারপর হাজির হলাম মৃগাঙ্কবাবুর বাড়ি। পুরনো চাকর অমূল্য আমাকে গত বছর থেকেই চেনে। দেখে হেসে বলল, আসুন ডাক্তারবাবু, অনেক দিন আসেন না আমাদের এদিকে। খুব যে শক্ত অসুখ বিসুখ আছে এ বাড়িতে তার রকম সকম দেখে তা মনে হলো না। অমূল্যের পেছনে পেছনে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলুম। ভাড়াটে বাড়ির 3খানা ঘর নিয়ে থাকেন মৃগাঙ্কবাবুরা। তার মধ্যে একখানা তার নিজস্ব লাইব্রেরি, আর একখানা বসবার। ভেতরের দিকের সবচেয়ে বড় ঘরখানায় সুদত্তার গৃহস্থালী। দেখলুম অন্য 2খানা ঘর বাইরে থেকে তালাবন্ধ। অন্দরের ঘরখানায় সামনে এসে অমূল্য বলল, যান, মা আছেন ভেতরে। সাড়া পেয়ে সুদত্তাও এসে দাঁড়ালেন দোরের সামনে। আসুন, ভাবলুম আপনি বুঝি এলেনই না। দেখতে আরও যেন সুন্দর হয়েছেন সুদত্তা। প্রথম দিককার সেই উন্মত্ততা কেটে গেছে। প্রশান্ত গম্ভীর মুখশ্রী, কিন্তু 2 চোখের নিচে কেমন যেন বিষণ্ণতার আভাস। বললুম, কি অসুখ আপনার? সুদত্তা একটু হাসলেন। সেই অসুখের খোঁজ করছেন? বললুম, ডাক্তারদের কি কেউ সুখের দিনে ডাকে? সুদত্তা কোনো জবাব দিলেন না। ঘরের মধ্যে দোলনায় বছরখানেকের একটি শিশু ঘুমোচ্ছে। বললুম, ছেলে ভালো আছে তো? সুদত্তা বললেন, হ্যাঁ, বিশুর কোনো অসুখ বিসুখ নেই। বললুম, বিশু? সুদত্তা একটু আরক্ত হয়ে উঠে বললেন, পিসিমার দেওয়া নামই রাখা হয়েছে, বিশ্বেশ্বর। গদিয়াটা চেয়ারটায় বসে বললুম, বেশ ভালো নাম হয়েছে। যাক, অসুখ বিসুখ কিছু নেই তাহলে। শুনে খুব চিন্তিত হয়ে পড়েছিলুম। খবর সব ভালো হলেই ভালো। মৃগাঙ্কবাবু বাইরে গেলেন যে হঠাৎ? হ্যাঁ, নাগপুরে গেছেন একটু। নতুন এক ধরনের গিনিপিগ নাকি দেখা গেছে সেখানে, তার কিছু সংগ্রহ করে আনবেন। অবাক হয়ে বললুম, গিনিপিগ? গিনিপিগ দিয়ে করবেন কি তিনি? সুদত্তা বললেন, ক্রস ব্রিডিং নিয়ে উনি যে এক্সপেরিমেন্ট করছেন তাতে দরকার হবে। বললুম, ক্রস ব্রিডিং? সুদত্তা আমার চোখের দিকে তাকালেন। হ্যাঁ, বায়োলজি তো ওর এখন মেন সাবজেক্ট, হেরিডিটি সম্পর্কে। তারপর সুদত্তা হঠাৎ বললেন, আমি আর পারছি না ডাক্তারবাবু। একটু হাসতে চেষ্টা করে বললুম, বৈজ্ঞানিকের স্ত্রী হলে এমন একটু আধটু উৎপাত। সুদত্তা তীক্ষ্ণ স্বরে বললেন, উৎপাত? বৈজ্ঞানিকের স্ত্রী কি মানুষ নয় ডাক্তারবাবু? সে কি ইঁদুর না গিনিপিগ? তারপর একটু একটু করে সবই খুলে বললেন সুদত্তা। তালা বন্ধ 2টো ঘরের দিকে আঙুল দেখে বললেন, বায়োলজির বই আর বোতল ভরা পোকামাকড়ে 2টো ঘরে এখন ভর্তি। বোধহয় বিশুকেও ওর ভেতরে ভরে রাখবার ইচ্ছে ছিল, কিন্তু পরীক্ষা করবার জন্য মানুষের বেলায় অতখানি সতর্কতার দরকার হয় না বোধহয়। একটু হতভম্ব হয়ে বললুম, কি যে বলেন? সুদত্তা বলতে লাগলেন, তিনি অনেক চেষ্টা করেছেন বিশুকে অন্য কোথাও পাঠিয়ে দিতে, কিন্তু মৃগাঙ্কবাবু কিছুতেই রাজি হননি। নিজের জিনিস কি কেউ ছাড়ে? মৃগাঙ্কবাবুর চোখে বিশু একটা জিনিস ছাড়া আর কিছু নয়। বিশু তার পরীক্ষা নিরীক্ষার উপাদান, কিন্তু নিজের চোখে কিছুতেই এসব সহ্য করতে পারছেন না সুদত্তা। দামি পোশাক, দামি সব খাদ্য আর খেলনার ব্যবস্থা তিনি করেছেন বিশুর জন্য।
দিনের মধ্যে অন্তত 3-4 বার খোঁজ নেন ছেলের, কোলে করে আদর করেন, চুমুও খান। তারপর হঠাৎ বিশুর দিকে চেয়ে তাকিয়ে তাকিয়ে কি দেখেন আর কলম খুলে নোট নেন পকেট বুকে। নিজের চোখে ওই দৃষ্টি কী করে সহ্য করেন সুদত্তা? কি বলবো হঠাৎ ভেবে পেলাম না। খানিকক্ষণ চুপ করে বসে থেকে উঠে দাঁড়ালুম। আজ একটু তাড়া আছে সুদত্তা দেবী, আজকের মতো। সুদত্তা বাধা দিয়ে বললেন, না, আরেকটু বসুন, আরও কথা আছে আপনার সঙ্গে। অবাক হয়ে বললুম, আবার কি? একটু চুপ করে রইলেন সুদত্তা। মুহূর্তের জন্য বুঝি ইতস্তত করলেন একটু। তারপর হঠাৎ বললেন, দেখুন, এবার আর তত অ্যাডভান্স স্টেজ নয়, এবার আপনি নিশ্চয়ই সাহায্য করতে পারবেন। আমি চমকে উঠে বললুম, কি বলতে চান আপনি? এতক্ষণ মুখ নিচু করে কথা বলছিলেন সুদত্তা, এবার সরাসরি আমার দিকে তাকালেন। প্রথম দিনের সেই উন্মত্ত দৃষ্টি যেন আজও তিনি ঠিক সহ্য করতে পারছেন না। কি একটা অপ্রবৃত্তি আর ঘৃণায় আজও যেন তার সর্বাঙ্গ রিরি করে উঠেছে। সেদিনের মতোই সুদত্তা সোজাসুজি আমার দিকে চেয়ে বললেন, আমি যা চাই তা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আপনার বৈজ্ঞানিক বন্ধুর কম্পারেটিভ স্টাডির মেটেরিয়াল জোগাতে চাইনি। বাসব থেমে সিগারেট ধরালো। আমি সামান্য একটু মন্তব্য করতে যাচ্ছিলাম, করবে তাড়াতাড়ি উঠে গিয়ে রেডিও খুলে দিল। বক্তৃতা নয়, গল্পও নয়। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, অনুরোধের আসর। করপি বলল, বাঁচলুম। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, জৈব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।